আজকে আমাদের 3 নাম্বার ক্লাস এই চ্যাপ্টারের সৃজনশীল সমস্যা 1। পদ্মা লিমিটেড 2020 সালের 31 ডিসেম্বর তারিখের অমিল ও অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। এটা আমরা দেখতেছি 1 বছরেরই অঙ্ক, সুতরাং তারিখ দেখে আমরা এটুকু সিদ্ধান্ত নিয়ে নিলাম। শেয়ার মূলধন আছে, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, তারপরে বিক্রয়, পণ্য ফেরত। এখানে পণ্য ফেরত বলতে দুইটাই আছে, ডেবিট ক্রেডিট। ডেবিটটা হবে বিক্রয় ফেরত, ক্রেডিটটা হবে ক্রয় ফেরত। প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, বীমা খরচ, 10% বিনিয়োগ, অফিস সরঞ্জাম, ভাড়া 10 মাসের আছে, তার মানে 2 মাসের বকেয়া বোঝা যাচ্ছে। তন্ময় শব্দ কি শোনা যাচ্ছে? শোনা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বেতন ভাড়া 10 মাসের আছে, এর মানে হলো 2 মাসের বকেয়া বের করবো আমরা, 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে ফেলবো। বেতন খরচ, পরিবহন, বহির্পরিবহন আছে, বহির্পরিবহন মানে বিক্রয় পরিবহন, আর আন্তঃ পরিবহন মানে হলো ক্রয় পরিবহন। মজুরি খরচ, এটা একটা খরচ, মোট 7,20,000। অফিস সরঞ্জাম ও কলকবজার উপর 10% অবস্থা ধার্য করতে হবে, দুইটার উপরে অবস্থা ধরার কথা বলছে। মজুরি বকেয়া 4,000 টাকা, সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 60,000 টাকা। বীমা খরচ 4 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে, বীমা খরচ 4 মাসের অগ্রিম। তাহলে আমরা দেখব বীমাটা কত মাসের জন্য দেয়া হয়েছে, একটু দেখে ফেলি এখনই। বীমা খরচ বলছে শুধু, তো যেহেতু কিছু বলে না এটা কত মাসের, এ ধরনের খরচকে আমরা সাধারণত 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে ধরি। তাহলে সেই ক্ষেত্রে আমি 12 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে নিব। অর্থাৎ যে টাকাটা দেওয়া মিলে আছে বীমা খরচ, সেটাকে 12 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করব। গুণ করলে আমি জানবো যে আমার 4 মাসের খরচ কত টাকা, সেটা আমরা অগ্রিম হিসেবে বাদ দিয়ে দিব, আর চলতি সম্পদ হবে। নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়গুলি নির্ণয় করতে বলছে, আর মোট লাভ দেওয়া আছে, এর ভিত্তিতে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। বছর শেষে পদ্মা লিমিটেড কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। পদ্মা লিমিটেডের নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে, ক্রয় আছে, বাদ ফেরত, আর কিছু নেই, একটা আইটেমে ছিল শুধু। এরপরে আছে আন্তঃপরিবহন, মজুরি, এর সাথে বকেয়া আছে একটা মজুরি, সমন্বয় ছিল যোগ, তাহলে মোট মজুরি 14,000। তাহলে যোগ করলাম 3,60,400, বাদ সমাপনী মজুত পণ্য 60,000, তাহলে 3,04,000 টাকাই হলো 400 টাকাই হলো মোট প্রত্যক্ষ ব্যয়, 3,04,000 টাকা। হ্যাঁ, এখানে মজুদ ক্রয় সহ বলছে, তার মানে মজুদও আসবে। দ্যাট ইজ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের যে আইটেমগুলো আসলে সেগুলি, এগুলো কি বলা হচ্ছে মোট প্রত্যক্ষ খরচ। অর্থাৎ যেটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে পণ্যগুলা বিক্রয় করেছি সেই পণ্যের ব্যয় কত, এটাকে আরেক ভাষায় বলা হচ্ছে এখন যে পদ্মা লিমিটেডের নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। যদি নিট ক্রয় সহ নাও বলে, শুধু প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো বলে, তাহলেও কিন্তু আমাদেরকে এই একই কাজই করতে হবে। আবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বললো, এই কাজটাই করতে হবে। অর্থাৎ এগুলির কতগুলি নাম হয় মাঝে মধ্যে, কিন্তু কাজটা আমাদের এক। এরপরে হলো পদ্মা লিমিটেড কোম্পানির আয় বিবরণী আংশিক। এখানে মোট লাভ দেওয়া ছিল, আমরা পরিচালন বা অপরিচালন এইভাবে যোগ বিয়োগ করে আমরা নিট লাভটা বের করব। তাহলে মোট মুনাফা, এটা প্রশ্নে দেওয়া ছিল 73,600, বাদ পরিচালন ব্যয়ের মধ্যে বীমা খরচ 3,600, বাদ 3,600 ওই যে 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ বলছিলাম, কারণ বীমা খরচ অথবা পৌর কর এই জাতীয় কিছু ঘটনা আছে যেগুলি কিছু না বললে 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে ধরে তারপরে অগ্রিম বকেয়া নির্ণয় করতে হয়। এর মানে হলো 12 দিয়ে ভাগ করে কাজটা করতে হচ্ছে। তাহলে 1,200 টাকা অগ্রিম আছে, আমরা এটা বাদ দিয়ে দিলাম, তার মানে বীমা খরচ হলো এই বছরের জন্য 2,400 টাকা। বেতন খরচ 20,000 দেওয়া ছিল, ভাড়া 20,000, এর মধ্যে বকেয়া ওই যে ভাড়া 10 মাসের ছিল, এই জন্য 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে বকেয়াটা পাওয়া গেছে। তাহলে 4,000 টাকা হলো বকেয়া, মোট 24,000। বহির পরিবহন, এটা একটা পরোক্ষ পরিচালন ব্যয়, আর আন্তঃপরিবহন হলো প্রত্যক্ষ, এবং সেটা গেল আমাদের ওই যে
নিট ক্রয় সহ পরিচালন ব্যয় নির্ণয় করলাম, সেখানে চলে গেছে। কল কবজার অবচয় 60,000 টাকার উপরে 10%, অফিস সরঞ্জামের উপরে 90,000 টাকার 10%। এই যোগফলটাই হলো 65,400, এটাই হলো পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়গুলি আমরা বাদ দিয়ে দিব মোট মুনাফা থেকে। তাহলে যেটা আসবে সেটা হলো নিট পরিচালন মুনাফা 8,200 যোগ অপরিচালন আয় সমূহ। এই অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সুদ, এখানে 1 বছরের সুদ ধরতে হবে। কেন 1 বছরের সুদ ধরলাম প্রশ্নটা একটু দেখে না তাহলে। 10% বিনিয়োগ আছে শুধু, অর্থাৎ এই যে 10% বিনিয়োগ, কোনো তারিখ নাই, এই জন্য আমরা ধরে নিলাম সারা বছরের সুদ, অর্থাৎ এই বিনিয়োগটা আমাদের পুরো 1 বছর মেয়াদি, এই জন্য আমরা 1 বছরের সুদ ধরে নিলাম 10,000 টাকা। তাহলে অপরিচালন কোনো ব্যয় নাই, এই জন্য আয়গুলা যোগ করে আমরা পেয়ে গেলাম 18,200 নেট মুনাফা। এরপর বলা হয়েছে পদ্মা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছি শুধু। তাহলে সম্পদ সমূহ লিখে প্রথমে স্থায়ী সম্পদ কল কবজা 60,000 লিখে, বাদ পুঞ্জীভূত অবশ্যই এটারে 10% 6,000, তাহলে 54,000। অফিস সরঞ্জাম 90,000, বাদ পুঞ্জীভূত অবশ্যই 9,000, তাহলে 81,000। তাহলে স্থায়ী সম্পদগুলির টোটাল হলো 1,35,000। বিনিয়োগ লিখে তার অধীনে 10% বিনিয়োগ 1,00,000 টাকা। চলতি সম্পদ লিখে প্রাপ্য হিসাব 50,000, বিনিয়োগের বকেয়া সুদ 10,000, সমাপনী মজুদ পণ্য 60,000, অগ্রিম বীমা, যে কোনো খরচের অগ্রিম সম্পদ হয়, এই জন্য অগ্রিম বীমা সম্পদ এবং চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদগুলির যোগফল হলো 1,81,200। তাহলে আমাদের মোট সম্পদের পরিমাণ হলো 3,56,200। এ ছিল প্রথম অঙ্কটা। এরপরে সৃজনশীল সমস্যা আজকের জন্য 2। মেঘনা লিমিটেড কোম্পানির 2020 সালের 1 ডিসেম্বর তারিখের অমিল অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। মেঘনা লিমিটেড কোম্পানির অমিল 31 ডিসেম্বর 2020, শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, তাহলে 5 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুদ ক্রয় বিক্রয় দুইটাই আছে, একটা ক্রয় একটা বিক্রয়। অফিস সরঞ্জাম 12% বিনিয়োগ 1/1/2020, অঙ্কটাও 31 ডিসেম্বর 2020, তার মানে আমরা 1 বছরের সুদ হিসাব করব এখানে। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, আমদানি শুল্ক, এটা প্রত্যক্ষ খরচ, আসবাবপত্র, বেতন, বিমা চালানি 31/3/2021 পর্যন্ত। খেয়াল করো আমরা হিসাবটা করতেছি 31 ডিসেম্বর 2020 পর্যন্ত, তাহলে বিমা চালানি 31 ডিসেম্বর 2020-এর পরেও আরো 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে এখানে 3 মাসের অগ্রিম আছে। তাহলে বিমা চালানিটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, মানে 3 মাসের অগ্রিম বোঝা যাচ্ছে এখানে, তবে 12 মাসের ভিত্তিতে, কারণ এই জাতীয় খরচগুলি সবসময় 12 মাসের জন্যই পরিশোধ হয়। আয়কর, এটা আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে যাবে যদি তৈরি করতে বলে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীর আইটেম। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা পুরাতন সঞ্চিতি। সংরক্ষিত আয়ের 1 তারিখের ব্যালেন্স, এটা সংরক্ষিত আয় ব্যালেন্স বা উদ্বৃত্ত নামে যাবে। নগদ ও ব্যাংকে জমা চলতি সম্পদ। ধারে বিক্রয় 1,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি, ধারে বিক্রয় করেছি কিন্তু হিসাবভুক্ত হয়নি, তাহলে ধারে বিক্রয় 1,000 টাকা হিসাবভুক্ত না হলে একদিকে আমাদের বিক্রয়ের পরিমাণকে বাড়াইতে হবে এখন, আরেকদিকে ধারে বিক্রয় হয়ে যাওয়ার কারণে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদারের পরিমাণও বৃদ্ধি পাবে। সমাপনী মজুদ পণ্য 55,000 টাকা, প্রাপ্য হিসাবের 1,000 টাকা অবলোকন করো, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 3% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। তাহলে প্রাপ্য হিসাবের উপরে দুইটা সমন্বয়, দুইটার মধ্যে একটা হলো অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে 1,000, আর এই 1,000 টাকা বাদ দিয়ে আবার ধরতে হবে 3%। তবে এখানে কথা আছে, এই 1,000 টাকা বাদ দেওয়ার আগে রেওমিলে যে প্রাপ্য হিসাব আছে তার সাথে আবার ধারে বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি, এই 1,000 টাকা যোগ করতে হবে, যোগফল থেকে আবার এই 1,000 টাকা বাদ দিতে হবে, তারপরে ধরতে হবে 3%, এবং সেটাই হবে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি। আমাদের করণীয়ের মধ্যে আছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, মোট লাভ 1,66,000 টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশ দেখাও। একটু আগে যেভাবে আমরা সম্পদ পাশ দেখিয়েছিলাম সেটাই। মাহফুজুর রহমান, শুনতে পাচ্ছ? মাহফুজুর রহমান,
শব্দ শোনা যায়? তো রেসপন্স করে না। তন্ময় আছো? জি স্যার, আছে স্যার। শব্দ শোনা যায়? হ্যাঁ স্যার, শব্দ শুনতে পারছি। এখন একজন আসলো আবার, কে? এমডি হাসিবুর রহমান। আজকে উপস্থিতি কম কেন তন্ময়? স্যারের ক্লাসে কত ছিল তোমাদের? ক্লাস টিচারের ক্লাসে স্যার 7 জন। এখন আরো 2 জন মনে হয় নাস্তা পানি খেতে গেছে, এখনো আসে নাই। তো দেখা যাক। আমি এখানে স্যার 5 জন ক্লাসের পাচ্ছি। এই গ্রুপে লিংক দিয়ে দিছি স্যার, তারপরও স্যার আসতে চায় না। ওরা তো ফেসবুকে এটা পায়, আমি তো আগের দিনে দিয়ে রাখি। না স্যার, আমাদের নিজস্ব মেসেঞ্জার গ্রুপ যেটা আছে স্যার, ওইখানেও দিয়ে আবার দিছি স্যার। সেখানেও তুমি দিয়ে দিচ্ছ, তারপরে এরা আসে না। আচ্ছা। এদেরকে ওই যে অ্যাসাইনমেন্ট মার্ক গুলো আসলে ধরে দিতে হবে। তো ঠিক আছে, তুমি তো তোমার কাজ করে যাচ্ছ। তুমি এটার মোটামুটি পেয়ে যাবা। যেটুকু তোমার প্রশংসা পাওয়ার বা যেটুকু তোমার জন্য সহযোগিতা, এটা চলে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন এই হলো অবস্থা, মোট লাভ এত আর আর্থিক অবস্থা। এখন সমাধানটা একটু দেখো। মেঘনা লিমিটেড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। প্রারম্ভিক মজুত পণ্য 40,000, ক্রয় 1,50,000, আমদানি শুল্ক 20,000, মোট হলো 2,10,000, বাদ সমাপনী মজুত পণ্য 55,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হলো 1,55,000 টাকা। এরপরে খ অংশে বলা হচ্ছে আয় বিবরণী, তাও আংশিক, মানে মোট মুনাফা দেওয়া ছিল। মোট মুনাফা 1,66,000, বাদ পরিচালন ব্যয় সমূহের মধ্যে বেতন খরচ 23,000, বীমা খরচ 3,000 টাকা ছিল। এটাকে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে অগ্রিম, 3,000কে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 750 টাকা অগ্রিম। তার মানে আমাদের খরচ হলো 2,250 টাকা। অনাদায়ী পাওনা, এটার সমন্বয় ছিল। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার জন্য একটা খসড়া দেওয়া আছে, 1,500 টাকা বের করা হয়েছে, যোগ করলো, বাদ পুরাতন সঞ্চিতি 1,000। তাহলে খরচ হিসাবে এই বছর দেখাইতে হলো 1,500। তাহলে মোট পরিচালন খরচগুলি হলো 26,750। এটা বাদ দিলে আমরা নেট পরিচালন মুনাফা পাচ্ছি 1,39,250। যোগ অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সুদ 1 বছরে ধরতে হবে বলছিলাম 18,000। তাহলে আর অপরিচালন কোনো ব্যয় নাই। তাহলে আমরা পেয়ে গেলাম নিট মুনাফা 1,57,250। এখন যেটা খসড়া বলছে সেটা হলো, তারা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে নির্ণয় করলো, দেওয়া আছে দেখো। প্রাপ্য হিসাব যেটা রেওয়া মিলে ছিল, যোগ অলিখিত ধারে বিক্রয় সমন্বয়ে ছিল 1,000, বাদ নতুন অনাদায়ী পাওনা, এটাও সমন্বয়ে ছিল 1,000। তারপরে 3%, তার মানে 50,000 যোগ 1,000 বাদ 1,000, তার মানে 50,000-এর 3%। এইটাই এখানে দেখানো হয়েছে যে খসড়ার এগেনস্টে, মানে এখান থেকে নেওয়া হয়েছে। তোমাকেও এই জাতীয় খসড়াগুলি প্রশ্নে দিয়ে দেওয়াটাই, উত্তরপত্রে দিয়ে দেওয়াটাই বেটার হবে। কারণ হিসাব বিজ্ঞানে খসড়া মানে হলো যে সকল সংখ্যা আমরা অঙ্কে ব্যবহার করতেছি কিন্তু ওই সকল সংখ্যাগুলি সরাসরি প্রশ্নে নাই, তখন সেই সংখ্যাগুলি আমরা কিভাবে ক্যালকুলেট করলাম, কিভাবে গণনা করলাম, সেটা দেখানোটাকেই আমরা বলতেছি খসড়া, বা অনেকে রাফ বলে, অনেকে গণনা কার্যক্রম বলে, অর্থাৎ ওয়ার্কিংস। এটা তুমি দেখাইতে হবে যে সকল সংখ্যা, যে কোনো সংখ্যা হইতে পারে, যেটা সরাসরি সংখ্যা হিসাবে নাই, তবে সেটা বের করার জন্য কোনো না কোনো কৌশল তারা আমাদের কাছে দিয়েছে। আমরা সেই কৌশলের অ্যাপ্লিকেশনটা কিভাবে করলাম সেটা দেখানোটার নামই হলো হিসাব বিজ্ঞানের ভাষায় খসড়া, অথবা কেউ গণনা কার্যক্রম বলে, অথবা কেউ রাফ কার্যক্রম বলে। হ্যাঁ, এখান থেকে বের করা হলো। গ অংশ হলো একটা সম্পদের বিবরণ। স্থায়ী সম্পদ, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, এগুলির কোনো অবচয় এই বছর আমরা ধরি নাই। তার মানে সরাসরি এই জন্য 2 নম্বর কলামে লিখে যোগ করে মোট স্থায়ী সম্পদ 3,30,000 টাকা দেখানো হয়েছে। বিনিয়োগ লিখে 10-12% বিনিয়োগ সরাসরি, এটা একটা আইটেম বিদ্যায় সরাসরি 3 নম্বর কলামে দেখানো হয়েছে। চলতি সম্পদ, এর মধ্যে নগদ ও ব্যাংক আছে 1,29,000, প্রাপ্য হিসাব 50,000, যোগ অলিখিত ধারে বিক্রয় 1,000, যেটা আমরা ওই গণনায়ও করেছি, 51,000, বাদ নতুন অনাদায়ী পাওনা 1,000, 50,000, বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,500। তার মানে আদায়যোগ্য প্রাপ্য হিসাব যেটাকে আমরা বলি অনেক সময়, সেটা হলো 48,500। এবং সৃজনশীল অঙ্কে এই আদায়যোগ্য প্রাপ্য হিসাব নির্ণয় করাটাও কিন্তু 2 মার্কসের জন্য তোমাকে দিতে পারে, যে আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। তখন ঠিক এই কাজটাই
চলতি সম্পদের প্রাপ্য হিসাবকে নিয়ে তুমি যে কাজটা করেছো সেই কাজটাই টাকার কলাম একটা বা দুইটা করে তুমি 2 নাম্বারের জন্য প্রদর্শন করতে পারো। কারণ সৃজনশীল কাজই হলো তোমাকে পুরো প্রশ্নটা দিয়ে তার যে কোনো একটা অংশের উত্তরের জন্য বলতে পারে, যে অংশটার উত্তর করো সেটাই হলো সৃজনশীল। তাহলে এটাও সৃজনশীলে আসতে পারে। আচ্ছা, এরপরে হলো বিনিয়োগের বকেয়া সুদ। বিনিয়োগের বকেয়া সুদ বা আয়ের যে কোনো বকেয়াই চলতি সম্পদ হয় সেইভাবে 18,000 টাকা। সমাপনী মজুত পণ্য, তারপরে হলো অগ্রিম বীমা। এ ছিল আমাদের চলতি সম্পদের যোগফল 2,51,250। আর আমাদের মোট সম্পদ, আর কোনো সম্পদ নাই, 3টা সম্পদ ছিল। আরেকটা সম্পদ মাঝে মধ্যে পাওয়া যায়, অসমন্বিত ব্যয়, সেটা এখানে নাই। এই জন্য 3টা হেডলাইনেই শেষ হয়ে গেছে, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ। তাহলে মোট সম্পদ 7,31,250 টাকা। 3 নম্বর অঙ্কটা দেখো আজকে। যমুনা লিমিটেড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত মোট 4 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। 2020 সালের 31 ডিসেম্বর কোম্পানির অমিল ও অন্যান্য তথ্য। তাহলে আমরা পেয়ে গেলাম 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্তই আমাদের হিসাবটা চলছে। তার মানে 1 বছরের অঙ্কই হবে যদি অন্য কিছু বলার না থাকে। প্রারম্ভিক মজুদ, পণ্য ক্রয়, মজুরি, বেতন 10 মাস, এটাতে মোটামুটি আমরা অনেক অভ্যস্ত হয়ে গেছি। এখানে 2 মাসের বকেয়া আছে। ভাড়া, অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাব, আয়কর, এটা সংরক্ষিত আয়ের আইটেম। ব্যাংক জমার উদ্বৃত্ত, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, সংরক্ষিত আয় বিবরণের আইটেম। ঋণপত্রের অবহার, অবহার অসমন্বিত ব্যয়ের আইটেম। তবে আমরা দেখব এটার অবলোপন করতে বলে কি না। যদি অবলোপন করতে বলে তাহলে যেটুকু অবলোপন করার জন্য বলবে সেইটুকুকে আমরা আবার আয় বিবরণীতে নিয়ে আসব, কোন অংশে, অপরিচালন ব্যয়ের মধ্যে। আর যদি অবলোপন করতে না বলে তাহলে ঋণপত্রের অবহার এটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির দিকে যাবে, তবে অসমন্বিত ব্যয়ের অধীনে। 8% বিনিয়োগ, তারিখ নাই, 1 বছরের সুদ ধরবো যদি সমন্বয়ে কিছু না বলে। সুনাম, এটা স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ। শেয়ার মূলধন, তারা 20,000 শেয়ার বাজারে বিক্রি করেছে, তার মানে 10 টাকা করে 2 লাখ টাকা। 10% ঋণপত্র 1 লক্ষ টাকা। প্রদেয় হিসাব, তারপরে পণ্য বিক্রয়, শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি হলো অপরিচালন আয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা তো আমরা আয় বিবরণীতে যোগ বিয়োগ করে দেখাবো। সঞ্চিতি তহবিল, এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণের সঞ্চিতি উদ্বৃত্তের আইটেম। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, এটাই সংরক্ষিত আয়ের ব্যালেন্স হিসাবে আসবে। সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকায় মূল্যায়ন হয়েছে, একটাই মূল্য আছে, সুতরাং এটা দিয়েই আমাদেরকে কাজ করতে হবে। সুনামের 5-এর 1 অংশ অবলোপন করো। এই যে সুনামটা আছে এটার 5 ভাগের 1 ভাগ অবলোপন করব, তার মানে খরচ হিসাবে দেখাবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ থেকে, সুনাম থেকে বাদ দিয়ে দিব, মানে এক ধরনের অবচয় আর কি। তবে অস্পর্শনীয় সম্পদগুলির ক্ষেত্রে আমরা অবলোপন শব্দ ব্যবহার করি, আর যেগুলো স্পর্শনীয় সম্পদ এবং মালিকানাও আবার আমাদের, সেগুলির ক্ষেত্রে অবচয় ব্যবহার করি। আবার স্পর্শনীয় সম্পদ মালিকানা আমাদের না, আমরা ইজারার মাধ্যমে ব্যবহার করি, সেটার ক্ষেত্রে আবার অবলোপন ব্যবহৃত হয়। এজন্য কখন অবচয় কখন অবলোপন ব্যবহার করবে এটা একটু খেয়াল রাখবা। আর এমনি প্রকৃতিগতভাবে অবচয় অবলোপন দুটাই আমাদের জন্য খরচ। এরপরে বলা হচ্ছে এবং আসবাবপত্রের উপর 7% অবচয়, এটা তো গতানুগতিক আইটেম। প্রাপ্য হিসাবে 4,000 টাকা আদায় যোগ্য নয়, যোগ্য জফলা উঠে নাই, যোগ্য নয়, তার মানে নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে, তার মানে প্রাপ্য হিসাব থেকে 4,000 টাকা বাদ দিয়ে তারপরে ধরবো 5% যদি আর কোনো সমন্বয় না থাকে। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটা ঘোষিত লভ্যাংশ। মূলধন 2 লক্ষ টাকা, তার 10%। সঞ্চিতি তহবিলে 1 লক্ষ, সঞ্চিতি তহবিল 1 লক্ষ টাকায় উন্নীত করতে হবে। সঞ্চিতি তহবিলে 1 লক্ষ টাকা স্থানান্তর করো এটা বলে নাই, সঞ্চিতি তহবিলকে 1 লক্ষ টাকায় উন্নীত করা। তার মানে কি আমার দেখতে হবে সঞ্চিতি তহবিল রেওয়া মিলে আছে কত, রেওয়া মিলে আছে 80,000, উন্নীত করতে হবে 1 লাখ, তাহলে নতুন করে টাকা দরকার 20,000 টাকা। তার মানে সঞ্চিতি তহবিলে 20,000 টাকা স্থানান্তর করো, যে কাজ এখনো 20,000 টাকারই কাজ করব, তবে স্থানান্তরের সংখ্যাটা আমাদেরকে বের করে নিতে হচ্ছে কিভাবে, সঞ্চিতি তহবিলের পরিমাণ বর্তমানটা থেকে রেওয়া মিলেটা বাদ দিয়ে দিব, তাহলে কত টাকা স্থানান্তর করতে হবে সেটা পাওয়া গেল, যেমন 20,000।
এবং 30,000 টাকা দ্বারা একটি পেনশন তহবিল আগে ছিল না, এখন এটা বানাবো আমরা। এগুলি সংরক্ষিত আয় বিবরণীর আইটেম হবে। আচ্ছা, কতে বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়, আর নেট লাভ এত টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত। তারপরে বলছে আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়ের মোট পরিমাণ, তার মানে এবার দায়ের দিকটা দেখাতে বলছে, আর এদিকে আমাদের সংরক্ষিত আয় বিবরণীটা আসলো। সমাধানটা দেখুন। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়, প্রাপ্য হিসাব কত ছিল 80,000 রেওয়া মিলে। অলিখিত অনাদায়ী পাওনা, যেটাকে আমরা আরেক ভাষায় বলি নতুন অনাদায়ী পাওনা, সেটা হলো 4,000, তাহলে হলো 76,000 টাকা এই মুহূর্তে। এই 76,000 টাকার উপরে 5%, তাহলে 3,800। 3,800, এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী দেখো। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলেই ছিল ক্রেডিট দিকে। যোগ চলতি বছরের নিট মুনাফা তারা প্রশ্নে দিয়ে রেখেছে, দেখো খ অংশের করণীয় জন্যই আছে। এই যে 2,83,390 টাকা, এটাই যোগ করা হয়েছে এটা। তাহলে 4,63,390 বাদ বন্টন সমূহের মধ্যে আয়কর রেওয়া মিলের আইটেম, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেওয়া মিলের আইটেম, সঞ্চিত তহবিলের স্থানান্তর, হ্যাঁ ওই যে 20,000 টাকা যেটা বিয়োগ করে বের করতে হয়েছে। এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে সঞ্চিত তহবিলে কি স্থানান্তর করতে বলেছে না সঞ্চিত তহবিলকে উন্নীত করতে বলছে। যদি উন্নীত বলে বা এত টাকায় বৃদ্ধি করো বলে, উন্নীত বলা আর 1,00,000 টাকায় বৃদ্ধি করো একই কথা, তখন তোমাকে বিয়োগ করে নিতে হবে। আর যদি বলে সঞ্চিত তহবিলে 1,00,000 টাকা স্থানান্তর করো, তাহলে কিন্তু আবার ভিন্ন জিনিস। তাহলে 1,00,000 টাকাই এখানে সংরক্ষিত আয় বিবরণীতে আনতে হবে। এখন কিন্তু তা করি নাই। এজন্য আমাদের যে প্রশ্নের ধরন, অর্থাৎ প্রেজেন্টেশন অফ কোশ্চেন, এটা তোমাকে আসলে বুঝতে হবে এবং ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, ভাষা বুঝতে হবে যে আসলে কি বলতে চাচ্ছে। পেনশন তহবিলে এটা সৃষ্টি মানে এটাই স্থানান্তর নতুন ভাবে 30,000 টাকা। আর প্রদেয় লভ্যাংশ বলা হয়েছে, যেটাকে আমি বলি ঘোষিত লভ্যাংশ, 2,00,000 টাকার 10%, 20,000। তাহলে আমাদের মুনাফার বন্টনগুলি হচ্ছে 1,68,000 টাকা। এটা বাদ দিলে সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত থাকতেছে আমার 2,95,390 টাকা। এরপরে আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিক, দায় ও শেয়ার মালিকদের সত্ত্ব দেখো। শেয়ার মূলধন আগেই দেখানো হয়, এখানে অনুমোদিত মূলধন ছিল বিদায় ব্র্যাকেটে লেখা হয়েছে 40,000 × 10। তোমাকে আমি বলছি এভাবে না লিখে তুমি লিখে দিবা প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ারের মূল্য, অথবা লিখবা প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ার, হয়ে যাবে। এরপরে এবং এটা বন্ধ হয়ে যাবে, কারণ অনুমোদিত মূলধন কখনোই যোগে আসে না, এটা শুধু অনুমোদিত নামিক। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন, এটা প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, 2,00,000 টাকা, এবং এটা কিন্তু যোগে আনতে হবে বিদায় দেখো এটা টাকার কলামে লিখে নিচে কিন্তু 2 দাগ দেয় নাই, কারণ এটাকে যোগ করতে হবে, যোগ ফলে আনতে হবে। এরপরে হলো সঞ্চিত উদ্বৃত্তের অধীনে সঞ্চিত তহবিল 80,000 টাকা ছিল, আর আমরা নতুন স্থানান্তর করেছি 20,000, তাহলে 1,00,000 টাকায় উন্নীত হয়ে গেছে এবং 1,00,000 টাকায় দেখালাম। সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত খ অংশ থেকে আমরা পেয়েছি 2,95,390, যোগফল 3,95,390। দীর্ঘমেয়াদী দায়ের অধীনে 10% ঋণপত্র রেওয়া মিলে ছিল 1,00,000 টাকা। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এখানে হেডলাইনটা দেখো, দুইটা ঘটনা কিন্তু, একটা চলতি দায়, একটা ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা কোনগুলি? যেমন প্রদেয় লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ, এটা একটা ভবিষ্যৎ ব্যবস্থা। যেমন পেনশন তহবিল আমরা সৃষ্টি করলাম, এটা একটা ভবিষ্যৎ ব্যবস্থা। এজন্য এখানে দুইটা জিনিস আছে, একটা হলো চলতি দায় আর একটা হলো ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে প্রদেয় হিসাব 40,000, বকেয়া বেতন 8,000, ঋণের বকেয়া সুদ 1,00,000 টাকা, ঋণের উপর 10% সুদ 10,000 টাকা, পেনশন তহবিল 30,000, আর প্রদেয় লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ এটা হলো 20,000, মোট 1,08,000। তাহলে শেয়ার মালিকদের সত্ত্ব এবং দায় মিলে আমাদের হলো 8,03,390। এ ছিল আমাদের আজকে 3 নাম্বার অঙ্ক। এখন 4, সুরমা লিমিটেড কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ 10,00,000 টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 1,00,000 শেয়ারে বিভক্ত। 31 ডিসেম্বর 2020 তারিখের রেওয়া মিল, তার মানে এই অঙ্কটাও 1 বছরের, এটাই আমরা বুঝতে পারলাম।
মজুদ পণ্য 1/1/2020 প্রারম্ভিক মজুদ, মজুরি এটা প্রত্যক্ষ খরচ, ক্রয় বিক্রয়, পরিবহন এটা পরিচালন ব্যয়, জাহাজ ভাড়া প্রত্যক্ষ খরচ, বেতন, মণিহারি দপ্তর খরচ, আসবাবপত্র যন্ত্রপাতি দুইটা স্থায়ী সম্পদ, আয়কর সংরক্ষিত আয়ের আইটেম, এর বড় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটাও সংরক্ষিত আয়ের আইটেম, রপ্তানি শুল্ক, মোটর গাড়ি একটা স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসাব প্রাপ্য বিল 80,000 এটা চলতি সম্পদ। এদিকে শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা করে 40,000 4 লাখ টাকা, এটাই ইস্যু, বিলি, তলব আদায় এটাই। লভ্যাংশ সমতাকরণ তহবিল এটা একটা তহবিল সঞ্চিতির মতো, হ্যাঁ, এটা আর্থিক অবস্থার বিবরণীতেই যাবে। আর নতুন স্থানান্তর করতে বললে এটার সাথে যোগ করব। আর অনেক সময় আমরা যদি লভ্যাংশ দিতে অপারগ হই, কোনো টাকা যদি আমাদের লাগে, তখন এই তহবিল থেকে আমরা নিয়ে নিব, নিয়ে কি করব, ওই সংরক্ষিত আয় বিবরণীর আগের যে ব্যালেন্স আছে তার সাথে যোগ করে দিব, এবং অথবা নিট লাভ যোগ করে তার সাথেও আবার যোগ করতে পারি, আবার এখান থেকে তখন বাদ যাবে। যদি লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে আমরা টাকা নিয়ে লভ্যাংশ পরিশোধ করি, আর এখন হলো আমরা এটা বানিয়ে রাখছি, হয়তো এই বছরও আবারও তৈরি করতে পারি, অর্থাৎ এটার সাথে আরো টাকা আমরা ইনক্লুড করতে পারি, সেই ঘটনাও কিন্তু আমাদের ঘটতে পারে, আমরা দেখবো। এমনি এটা কিন্তু আমাদের সঞ্চিতি উদ্বৃত্তের আইটেম। বিক্রয়, প্রদেয় হিসাব, আয়কর সঞ্চিতি এটা পুরাতন, এটা সংরক্ষিত আয় বিবরণীতে, আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে। শিক্ষানবিশ সালামি এটা একটা অপরিচালন আয়, সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত, এটা প্রারম্ভিকটা। সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য 90,000 হইলেও এর ক্রয় মূল্য 1,10,000, তাহলে যে মূল্যটা কম আমরা সেটাই দেখাই। তার মানে এখানে 90,000-এরই কাজ আমাদের। প্রতি মাসে বেতন প্রদানের পরিমাণ 1,000 টাকা, প্রতি মাসে 1,000 টাকা করে আমরা বেতন দিই। তো মাসে 1,000 দিলে 1 বছরে 12 মাস, তাহলে 12 মাসে 12,000 হবে। তাহলে আমরা দেখব বেতন দিয়েছি কত। যদি আমাদের রেওয়া মিলেটা 12,000-এর বেশি হয় তাহলে হবে অগ্রিম, আর যদি রেওয়া মিলেটা 12,000-এর কম হয় তাহলে বুঝতে হবে বকেয়া। এখনই দেখে ফেলে বেতন 15,000, তাহলে মাসে 1,000, 12,000, বোঝা যাচ্ছে অগ্রিম আছে 3,000। অগ্রিম প্রদত্ত মজুরির পরিমাণ, এখানে অগ্রিম মজুরি বলে দিয়েছে, এটা মজুরি থেকে বাদ, আর চলতি সম্পদ এখানেও বেতন থেকে বাদ যাবে, আর চলতি সম্পদ হবে, তবে 1,000 নয় 3,000। বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 10,000 টাকার পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু বিক্রয় হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিক্রয় অথবা ফেরত এটা আমরা ফার্স্ট পেপারেও পেয়েছিলাম, এটা বিক্রয় থেকেও বাদ যাবে, আর প্রাপ্য হিসাব বাদ দেনাদার থেকে বাদ যাবে। আর এটার ক্রয় মূল্য 8,000, এটা সমাপনী মজুদের সাথে যোগ করতে হবে, মানে যে সকল জায়গায় সমাপনী মজুদের কাজ আছে ওই কাজটা করার আগে সমাপনী মজুদের সাথে 8,000 টাকা যোগ করে নিতে হবে। তাহলে 10,000 টাকা এই সংখ্যাটার 2বার কাজ, 8,000 টাকার সংখ্যাটারও আমি বলবো 2বারই কাজ। 2বার কেন? এটা বিক্রয়ের থেকে বাদ যাবে, প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। আর এইটা সমাপনী মজুদের আমরা দুই জায়গায় কাজ করি। একটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুদকে আমরা বাদ দেই, তাহলে ওই সমাপনী মজুদ বাদ দেওয়ার পূর্বেই সমাপনী মজুদের সাথে এই 8,000 টাকা যোগ করে নিব। আবার সমাপনী মজুদকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ দেখাই, তাহলে সেখানেও চলতি সম্পদ দেখানোর পূর্বেই আমরা 8,000 টাকা আবার যোগ করে নেব। প্রদেয় হিসাবের উপর 5% বার্তা সঞ্চিতি রাখতে হবে, প্রদেয় হিসাবের উপরে বার্তা সঞ্চিতি, তাহলে এটা আমাদের আয় বোঝাবে আর দায় কমে যাবে। তবে এটা প্রদেয় হিসাবের উপরে আমরা হিসাব করব, এবং প্রদেয় হিসাবের সাথে এখানে আর অন্য কোনো আইটেম নাই দেখতেছি, তার মানে রেওয়া মিলে যে প্রদেয় হিসাব আছে তার উপরে আমরা হিসাবটা করব। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট লাভ এত টাকা ধরে আয় বিবরণী তৈরি করো, আর কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তাহলে প্রথমে আসো নিট বিক্রয়। বিক্রয় 2,70,000 থেকে ওই যে বাদ বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এটাকে বাদ দিয়ে দিলাম, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় এটা বাদ, তাহলে নিট বিক্রয় হয়ে গেল, আর কিছু এখানে নাই। সুরমা লিমিটেড কোম্পানির আয় বিবরণী আংশিক, এটা একটু দেখো। 2020 সালের সমাপ্ত বছরের জন্য মোট মুনাফা দেওয়া ছিল, এই মুনাফাটা দিয়েই আমাদেরকে বলছে আয় বিবরণী তৈরি করতে। যোগ পরোক্ষ পরিচালন আয়, মানে পরোক্ষ পরিচালনায় মানে কোনটা, ওই যে প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি, এটাকে বলা হচ্ছে পরোক্ষ পরিচালন আয়। তুমি এটা ইচ্ছা করলে অপরিচালন আয় যেখানে আছে সেখানে নিয়েও যোগ করতে পারবা, সমস্যা হবে না, তবে এটা এখানে রাখাটাই আসলে বেটার,
কারণ আমি ব্যবসা না করলে তো আর আমার প্রদেয় হিসাব সৃষ্টি হতো না, আর প্রদেয় হিসাব সৃষ্টি না হলে আমি তো প্রদেয় হিসাবের উপরে বারটাও রাখতে পারতাম না। যেমন মনে করো তোমরা আমাদের ছাত্র হয়েছো বিধায় তো তোমাদেরকে আমরা পড়াতে পারতেছি। তাহলে এখন যদি মনে করো তোমরা ছাত্র নয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমি পড়াতে পারবো না। তাহলে আমাদের প্রদেয় হিসাবের উপরে যে বার্তা সঞ্চিতি, এটা পরিচালন আয় এই শব্দটা নাম ধারণ করার কারণ হলো এটা পরিচালন কার্যক্রম থেকেই আসলে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যদি এটা সরাসরি না, এই জন্য নাম দিয়েছে তারা পরোক্ষ। নামটা ঠিক আছে আপনার। তাহলে এটা যোগ করলাম 43,500 বাদ অপরিচালন বাদ পরিচালন ব্যয় সমূহ লিখে বেতন খরচ, এখানে বাদ অগ্রিম 3,000। তো অগ্রিমটা বের করার কৌশলটা কি? ওই যে দেখো 15,000 রেওয়া মিলেছিল আর মাসে 1,000 করে 12 মাসে 12,000 জাস্ট ব্র্যাকেটে রেখে বাদ দিয়ে দিচ্ছে 3,000, তাহলে 12,000 টাকা খরচ দেখানো হলো। বিক্রয় পরিবহন 15,000, মনিহারি 15,000, দপ্তর খরচ 10,000, রপ্তানি শুল্ক 10,000, এগুলো রেওয়া মিলেছিল, শুধু একটা আইটেমের সাথেই একটু সমন্বয় ছিল। তাহলে খরচগুলির যোগফল হলো 62,000 পরিচালন খরচগুলি। তাহলে আমাদের নেট পরিচালন মুনাফা হলো, মুনাফা তো হয় নাই, ক্ষতি, কারণ এটা ছিল 43,500, তাহলে এটা ক্ষতি, নেট পরিচালন ক্ষতি 18,500। এটা ব্র্যাকেটে রেখেছে, তুমিও ব্র্যাকেটে রাখতে পারো, ক্ষতিকে আমরা ব্র্যাকেটেই রাখি। যোগ অপরিচালন আয় সমূহ, হ্যাঁ, এটার মধ্যে একটা আইটেম আছে শিক্ষানবিশ স্যালামি 20,000। তাহলে এই আয় হওয়ার কারণে এই আয়টা দেখা যাচ্ছে বেশি পরিচালন ক্ষতির তুলনায়ও, এই জন্য আমাদের আবার নিট মুনাফা হয়েছে 1,500 টাকা। নিট মুনাফা 1,500 টাকা। এরপরে আমাদেরকে বলছে তারা সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত 10,000 টাকা, এটা রেওয়া মিলে ছিল। যোগ চলতি বছরের নেট মুনাফা 1,500, তাহলে যোগফল হলো 11,500। বাদ বন্টন সমূহের মধ্যে আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা রেওয়া মিলে ছিল। আয়কর রেওয়া মিলে ছিল ডেবিট ঘরে 25,000, আর ক্রেডিট ঘরে ছিল আয়কর সঞ্চিতি 10,000। এটা বাদ দিলাম। দ্যাট ইজ আমরা গত বছর আয়করের জন্য সঞ্চিতি রেখেছিলাম 10,000, কিন্তু হিসাব নিকাশ করে এই বছর আমাদেরকে কর পরিশোধ করতে হয়েছে 25,000। তার মানে আমরা যা ধারণা করেছিলাম তার থেকে 15,000 টাকা বেশি। এই জন্য সেই বেশিটুকুকে এই বছরের সংরক্ষিত আয় বিবরণীতে মুনাফার বন্টন হিসাবে দেখানো হচ্ছে, মুনাফার বন্টন হিসাবে দেখানো হচ্ছে। এই জন্য এখানে যোগ বিয়োগ করে এটাকে এখানে খরচ হিসাবে দেখানো হচ্ছে। এরপরে হলো এই খরচ বা মুনাফার বন্টনগুলির যোগফল হলো 40,000 টাকা। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত পেয়েছি 28,500, তবে ব্র্যাকেটে। ব্র্যাকেট মানে কি? আমাদের সংরক্ষিত আয়ের গত বছরের উদ্বৃত্ত আর এই বছরের নিট মুনাফা নিয়ে যে পরিমাণ লাভ হয়েছে, আমাদের বন্টন কিন্তু তার থেকে আরো বেশি, 28,500 টাকা। এই 28,500 টাকাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির দিকে অসমন্বিত ব্যয়ের অধীনে দেখিয়ে রাখতে হবে আপাতত, পরবর্তীতে আমরা এটা বাদ দিব। অথবা আরেকটা কাজ করতে পারি, আমাদের যদি সঞ্চিতি উদ্বৃত্ত পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে আমরা ওই সঞ্চিতি উদ্বৃত্ত থেকে এই সংরক্ষিত আয় বিবরণীর নেগেটিভ ফিগারটাকে বাদ দিয়ে দেখাতে পারি। এটাকে আমরা দুইভাবে দেখাতে পারি, একটা হলো সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের অধীনে, আর আরেকটা হলো যদি আমরা দেখি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সঞ্চিতি আছে, সাধারণ সঞ্চিতি আছে, তখন আমরা এই ক্ষতিকে সাধারণ সঞ্চিতি থেকে বাদ দিয়ে এই ক্ষতির অংশটা আর আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো না। এটা দুইটা অপশন আছে, জন্য দেখতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ সঞ্চিতি আছে কিনা। যদি না থাকে তাহলে কোনো কথা নাই। যেমন মনে করো তুমি ঋণ করেছো, এখন পরবর্তীতে তোমার দেখা যাচ্ছে সম্পদও আছে, ভালো টাকাও আছে, তাহলে বাস্তবিক পক্ষে হলো যারা ঋণ দিয়েছে তারা এই কথাটা মানবে না যে আমার টাকা নাই, কারণ ওরা খোঁজ খবর নিয়েছে। তখন তোমার ওই টাকা থেকেই এই ক্ষতিটা বাদ দিতে হবে, ঋণটা বাদ দিতে হবে। আমাদেরও দেখতে হবে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় থাকে, তখন আমরা ওই সঞ্চয় থেকে এই ক্ষতিটা বাদ দিয়ে নিব, আর না থাকলে এটাকে আমরা অসমন্বিত ব্যয়ের অধীনে খরচ হিসাবে দেখিয়ে রাখবো। এ ছিল আজকের যেগুলি করে দেওয়া হয়েছে অঙ্ক। এখন হোমওয়ার্ক। তিস্তা লিমিটেড কোম্পানির 2020 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ।
তিস্তা লিমিটেড কোম্পানি রেওয়া মিল 31 ডিসেম্বর 2020। ক্রয় বিক্রয় দালান কোঠা যন্ত্রপাতি মজুত পণ্য 1/1/20, তার মানে 1 বছরের অঙ্ক। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ঋণ, অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ, অনাদায়ী পাওনা সঞ্চিত ক্রেডিট উদ্বৃত্ত। এরপরে বেতন, বিজ্ঞাপন, মজুরি, এটা প্রত্যক্ষ খরচ। বহির পরিবহন, এটি হলো পরিচালন ব্যয়। অফিস ভাড়া, পরিচালন, হাতে নগদ ও ব্যাংক জমা চলতি সম্পদ। সাধারণ সঞ্চিতি একটা আছে, এটা উদ্বৃত্ত পত্রের আইটেম, এমনি মানে আর্থিক অবস্থার বিবরণের আইটেম 25,000। এরপরে ইজারা সম্পদ 10 বছর, তার মানে 10 ভাগের 1 ভাগকে অবলোপন দেখাইতে হবে। আয়কর ও আয়কর সঞ্চিতি আছে, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 60,000 শেয়ার, এটাই আমাদের ইস্যু বিলি আদায়কৃত মূলধন। অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় যেটা বলে দেখো, সমাপনী মজুত পণ্যের মূল্য 2,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তার মধ্যে 20,000 টাকা মূল্যের পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে, মানে এই 2,20,000 টাকার মধ্যে 20,000 টাকার পণ্য আছে যেটা আমরা বিক্রয় করে ফেলছি, হয়তো সরবরাহ করি নাই, যিনি কিনেছে তিনি এখনো নেয় নাই, তিনি বললো আমি পরে নিয়ে যাবো, হয়তো আমাদের গোডাউনে ছিল, থাকার কারণে আমাদের সমাপনী মজুদ যিনি মূল্যায়ন করতে গেছে উনি এগুলি সহ যোগ করে বলে দিচ্ছে স্যার মোট আছে 1,20,000। তো মালিক বিষয়টা জানে, তো মালিক সেখানে আর বার্গেনিং না করে সে যখন হিসাব করতে নামবে তখন সেটা বিয়োগ করে রাখবে। তার মানে আমাদের প্রকৃত মজুদ আছে আসলে 2 লাখ, আমরা 2 লাখ দিয়েই কাজ করতে হবে। তো এখন অঙ্কে কি করতে হবে, এটা মাইনাস করে দেখাইতে হবে, মানে সমাপনী মজুদের যে সকল কাজ আমরা দেখাবো, সমাপনী মজুদ ওই সকল জায়গায় আমরা 20,000 টাকা বিয়োগ করে দেখাবো। কি নামে বিয়োগ করব? অসরবরাহকৃত পণ্য, অসরবরাহকৃত পণ্য, আনডেলিভার্ড গুডস, এই নামে। প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটা প্রাপ্য হিসাবের উপরে সঞ্চিতি ধরবো আমরা, দেখবো আমাদের প্রাপ্য হিসাবের উপরে কোনো যোগ বিয়োগ আছে কিনা, এখন পর্যন্ত কিছু নাই। এরপরে সাধারণ সঞ্চিত তহবিলে 15,000 টাকা স্থানান্তর, এটা স্থানান্তর করতে হবে, এটা উন্নীত বলে নাই, স্থানান্তর সরাসরি সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে সঞ্চিত উদ্বৃত্তের অধীনে সঞ্চিতির সাথে এটা যোগ করতে হবে। দালান কোঠা ও যন্ত্রপাতির উপর যথাক্রমে 10% ও 5% হারে অবশ্য ধার্য করতে হবে, এটা তো ধরবো আগের নিয়মেই। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, মানে ঘোষিত লভ্যাংশ, এটা শেয়ার মূলধনের উপরে ধরবা 6 লাখ টাকা, 10% 60,000 টাকা হবে, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। আর ওইদিকে তোমার আর্থিক অবস্থার বিবরণী যে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছিল আমাদের হোমওয়ার্কের অঙ্কটা। আর এখানে ইজারা সম্পত্তি 10 ভাগের 1 ভাগ অবলোকন দেখাবা, আর অন্য কোনো জটিলতা ওইখানে দেয় নাই। আর ঋণ তো আমাদের দীর্ঘমেয়াদী দায়, ঋণটা হবে আর্থিক অবস্থার বিবরণীর ওই যে শেয়ার মালিকদের সত্ত্ব এবং দায়ের মধ্যে, সেখানে এটা হবে দীর্ঘমেয়াদী দায়, এর অধীনে তুমি দেখাবা। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা আশা করি করে ফেলবা। তো উপস্থিতি এখন সর্বশেষ দেখা যাচ্ছে 6 জন, আসলে এত কম স্যার আপনাকে উপস্থিত। নিয়ে 6 জন স্যার। ও আমাকে নিয়ে, তাহলে আমি রিপোর্ট করতে হবে 5 জন, রিপোর্ট করতে হবে 5 জন, কারণ সবসময় যা দেখাবে তার থেকে একজন কম। ঠিক আছে, আমি এখন স্টেটমেন্ট দিয়ে দিব, মাত্র 5 জন উপস্থিত হয়েছে, আর বাকিরা আসলে কেন আসে না, পরবর্তীতে যখন এগুলা কাউন্ট করে তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট করবে তখন তোমাদের মার্কস পেতে খুব অসুবিধা হবে, কারণ যেহেতু আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এগুলি কিন্তু সবই থাকে, এবং এগুলির সাথে সাথে সব কলেজেই রেকর্ড হয়ে যায়, কারণ তোমাদের এই যে রেকর্ডগুলো আমরা সাথে সাথে কলেজে পাঠিয়ে দিই, কলেজের ওয়েবসাইটে, সুতরাং ওখানে এগুলো থেকে যায়। এজন্য পরবর্তীতে কিন্তু তোমাদের অনেকেই বিপদে পড়ে যাবে, তখন হয়তো বলবা স্যার আপনারা এত গুরুত্ব দিয়ে কথাগুলো বলেন নাই। তোমাদের কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা থাকবে যদি এই পুয়ার অ্যাটেন্ডেন্স যাদের হবে এদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিলে কিন্তু বিপদে পড়ে যাবা। তো যাক, আর অ্যাসাইনমেন্ট গুলো আমি শুরুতেও বলছি আজকে ক্লাসে, বোর্ডের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা মোতাবেক প্রয়োজন বোধে একবার রাফ করবা, রাফ করে তুমি দেখবা যে ওই নির্দেশনা মোতাবেক তোমার রাফ ঠিক হয়েছে কিনা, তারপরে তুমি ফাইনাল একটা অংশে তুলো, কারণ এটা তো একটা পার্ট অফ এক্সাম। কিন্তু আসলে তোমরা যদিও অ্যাসাইনমেন্টকে অনেকে গুরুত্ব দাও না, যেমন তেমন করে লিখে ফেলো, এটা কিন্তু পার্ট অফ এক্সাম হচ্ছে কিন্তু। আর এটা বোর্ডের নির্দেশ হলো 1 পৃষ্ঠার মধ্যে এই ইয়েটা করবা, এই জন্য এখন থেকে 1 পৃষ্ঠা করবা।
আর একাধিক কালি ব্যবহার করবা না, তুমি একটা কালো কলমই ব্যবহার করবা, আর অন্য কিছু ব্যবহার করবা না। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক।